নমস্কার দর্শক বন্ধুরা, নিউজ ভ্যানগার্ডের সংলাপ অনুষ্ঠানে স্বাগত। সংলাপ অনুষ্ঠানে আজকে যে বিষয়টা নিয়ে আমরা পর্যালোচনা করবো, আমাদের প্যানেলিস্টরা যে বিষয়টা নিয়ে পর্যালোচনা করবে, আমরা জানেন গত 14 তারিখ থেকে গোটা ভারতবর্ষ সহ গোটা বিশ্বের সবচেয়ে বেশি আলোচিত বিষয়, সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টিকারী বিষয়, কাশ্মীরে প্রথমে সিআরপিএফ এর কনভয় আক্রমণ করা হয়। এতে 44 জন সিআরপিএফ শহীদ হন। তারপরে আমরা দেখেছি এর একদিন পরেই রাজৌরি ডিস্ট্রিক্টে আরেকজন মেজর ইন্ডিয়ান আর্মি, উনি আইইডি ডিফিউজ করতে গিয়ে নিহত হন। এবং আজকে সকালে আমরা যেটা দেখেছি, এই যে যারা আক্রমণের সাথে যুক্ত ছিল, সেই আক্রমণের সাথে যুক্ত যে জৈশে মোহাম্মদের যে উগ্রবাদীরা ছিল পাকিস্তান মদতপুষ্ট, এবং লোকাল কাশ্মীরে যে উগ্রপন্থীরা ছিল, উগ্রবাদীদের রাষ্ট্রীয় রাইফেলস ইন্ডিয়ান যে আর্মি রয়েছে তারা ঘেরাও করে রাখে, এবং আজকে ভোর রাত্রি থেকে এনকাউন্টার শুরু হয়। এবং এতে করে আমরা দেখেছি আজকে সকালের খবর অনুযায়ী একজন মেজর সহ 4 জন সৈনিক শহীদ হন সেখানে। এবং দুপুর দিকে ইন্ডিয়ান আর্মি রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ানরা সক্ষম হন যে 3 জন যারা যে মেইন মাস্টার মাইন্ড কাণ্ডে ছিল, এই হত্যাকাণ্ডে বা এই জওয়ানদের আক্রমণ, কনভয় আক্রমণের সাথে যাদের মাথা ছিল, তাদের মধ্যে 3 জনকে মোহাম্মদ গাজী সহ 3 জনকে নিকেশ করতে সক্ষম হয় ইন্ডিয়ান আর্মি। এবং এখন পর্যন্ত যা খবর, লড়াইটা চলছে। এখানে আমরা নতুন করে ডেভেলপমেন্ট দেখেছি। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে যিনি এডিজি ছিলেন উনি আঘাত পেয়েছেন, উনিও বুলেট ইঞ্জুরি হয়েছেন, একজন লেফটেন্যান্ট কর্নেল বুলেট ইঞ্জুরি হয়েছে। সেখানে একটা বিশাল প্রতি আক্রমণ পাল্টা আক্রমণ চলছে। এবং স্থানীয় যে বাসিন্দারা রয়েছেন, যে গ্রামে এখন সেটা চলছে পুলিশের সাথে বা আর্মির সাথে এনকাউন্টার চলছে, সেখানে কিন্তু সেই গ্রামের মানুষরা, সাধারণ মানুষরা এই উগ্রপন্থীদের সমর্থনে কিন্তু আর্মির সামনে, পুলিশের সামনে এসে পড়ছেন এবং এদের এনকাউন্টারে বাধা দেওয়ার একটা চেষ্টা করছে। এবং আমরা দেখেছি বিগত কয়েক বছর ধরেই কাশ্মীরে নতুন করে 2014-তে যখন এরা নতুন সরকার আসলো, একটা বিপুল ভোটের একটা পার্সেন্টেজ এখানে কাস্টিং হয়েছে, সেই কাস্টিং এর ভিত্তিতে একটা নতুন সরকার হয়েছে। তারপরে আস্তে আস্তে আমরা এই যখন দেখলাম পিডিপি বিজেপি জোট সরকার, এই জোটটা যখন ভেঙে গেল, রিসেন্ট প্রথম রাজ্যপালের শাসন হলো, তারপরে রাষ্ট্রপতির শাসন হলো, নতুন করে এই যারা পাথর ছুটছে ইন্ডিয়ান আর্মির উপর, নতুন করে যারা সন্ত্রাসবাদী কার্যকলাপ সেখানে রয়েছে কাশ্মীর যুবকদের মধ্যে, এবং সীমান্তের ওই পার থেকে পাকিস্তানের মদতপুষ্ট জৈশে মোহাম্মদ যারা রয়েছে তারা কিন্তু আমরা দেখেছি রেগুলারলি এলওসিতে সীমান্তের ওই পার থেকে এখানে ঢুকছেন, এবং বিশেষ করে আর্মিদের টার্গেট করছেন, সিআরপিএফ দের টার্গেট করছেন, যারা প্যারামিলিটারি ফোর্স রয়েছে তাদের টার্গেট করছেন। আইআইডি ব্লাস্ট, এনকাউন্টার ইত্যাদির মাধ্যমে ধারাবাহিকভাবে ভারতবর্ষের সৈন্যবাহিনীর উপর, প্যারামিলিটারি ফোর্সের উপর, জম্মু কাশ্মীর পুলিশের উপর আক্রমণ করছেন, এবং সেখানে পাল্টা আক্রমণ হচ্ছে, কিছু উগ্রপন্থী মারা যাচ্ছে, আমাদের যারা বীর সৈনিকরা রয়েছেন তারাও কিন্তু শহীদ হচ্ছে। সেটা নিয়ে আমাদের আলোচনা। কাশ্মীরের বর্তমান যে পরিস্থিতি রয়েছে, সেই বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করে কিন্তু একটা সারা দেশের মধ্যে কিন্তু একটা দ্বিমত সৃষ্টি হয়েছে। কেউ কেউ বলছেন, যারা বিরোধী রয়েছেন, কংগ্রেস দল, তৃণমূল দল, বিএসপি, এসপি যারাই রয়েছেন বিরোধী দল, তারা কিন্তু বলছেন যে 2019-এর সামনে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনের আগে একটা যুদ্ধের একটা নতুন করে ক্রেজ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এবং আমরা যদি দেখেন বিভিন্ন ন্যাশনাল নিউজ মিডিয়াগুলি, চ্যানেলগুলি, বিভিন্ন আপনার সোশ্যাল মিডিয়া যদি আপনারা লক্ষ্য করেন, দেখবেন যে বিশেষ করে সোশ্যাল মিডিয়া যদি আপনি দেখুন, আপনারা যদি লক্ষ্য করবেন, দেখবেন যে অলরেডি পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধ হয়ে গেছে, কয়েকজন পাকিস্তানি কমান্ডার সৈন্য মারা গেছে, আজহার মাসুদ যিনি রয়েছেন যে সময় আমাদের মাস্টার মাইন্ড, ভারত আক্রমণের যে মূল চক্রী, তাকে মারা হচ্ছে। ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে কিন্তু একটা যুদ্ধ শুরু হয়ে গেছে। এবং এটা ইতিমধ্যে আমরা দেখছি দেশ বিরোধী পোস্ট দেওয়া, কিছু কিছু যারা সহানুভূতি দেখান, যারা ইনসার্জেন্সি গ্রুপের প্রতি, তাদের প্রতি পোস্ট দেওয়া, তাদের টার্গেট করে তাদের আক্রমণ করা। এবং সবচেয়ে লক্ষণীয় বিষয় হলো যে আমরা যদি দেখি এই ঘটনাটা, দুঃখজনক ঘটনাটার পর, এই নিন্দনীয় ঘটনাটার পর, জম্মু কাশ্মীরের মধ্যে জম্মু যেটা মানে হিন্দু বেসড এরিয়াতে, সেখানে কিন্তু গত 2 দিন আগে আমরা দেখেছি কাশ্মীরে যারা মুসলিম রয়েছে তাদের উপর কিন্তু একটা ব্যাপক আক্রমণ শানিত করা হয়েছে। এদের 300 থেকে 350 বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, 100 থেকে 200 বাইক গাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে। এবং আমরা যারা দেখেছি বিভিন্ন মিডিয়াতে, পত্রপত্রিকা, সোশ্যাল মিডিয়াতে দেখেছি, যেখানে যেখানে সব জায়গায় না, অধিকাংশ জায়গায় যেখানে কাশ্মীর
ছেলেমেয়েরা পড়াশোনা করছে, সেখানেও কিন্তু পার্টিকুলার কিছু কিছু অর্গানাইজেশন থেকে এদের আক্রমণ করা হচ্ছে, আক্রমণ করার চেষ্টা করা হচ্ছে এবং এদের বাড়িতে পাঠিয়ে দেওয়া মানে কাশ্মীরে পাঠিয়ে দেওয়ার হুলিয়া জারি করা হচ্ছে। আমরা জানি কাশ্মীরের সমস্যাটা দীর্ঘদিনের সমস্যা। 1947 সালের পর, দেশ ভাগের পর কাশ্মীর যখন ভারতে একটা পার্ট যখন ইনক্লুড হয়, কাশ্মীরে মূলত 43% অংশ কিন্তু ভারতের মধ্যে রয়েছে এবং 37% যেটা অংশ রয়েছে সেটা কিন্তু আজাদ কাশ্মীর বা পাকিস্তানের অংশে রয়েছে এবং 20%-এর মতো চাইনার অকুপাইড রয়েছে, যেটা আমরা সিয়াচিন বলি। এবং যারা কাশ্মীরের এখন যারা রয়েছেন, বসবাসকারী রয়েছেন, তাদের মধ্যে স্বাধীনতার পর এটা নতুন করে পাকিস্তানের মদতপুষ্ট, পাকিস্তানের সহায়তা একটা নতুন করে একটা যুবক গ্রুপ, যাদের আমরা প্রথমে বিচ্ছিন্নতাবাদী বলতে পারি, সৃষ্টি হয় যে তারা কাশ্মীরকে পাকিস্তানের সাথে ইনক্লুড করতে চায়। এবং এই নিয়ে বিভিন্ন সময় আমরা দেখেছি 70 দশক থেকে 80 দশক 88 সাল পর্যন্ত একটা বিশাল সেপারেটিস্ট মুভমেন্ট যেটা বলা হয়, সেই বিচ্ছিন্নতাবাদী আন্দোলন হয়েছে এবং কাশ্মীরের মধ্যে ভারত বিরোধী স্লোগান, পাকিস্তানের পতাকা উত্তোলন করা, ভারত থেকে আলাদা হয়ে পাকিস্তানের সাথে ইনক্লুড হয়ে যাওয়া, সেটাকে কেন্দ্র করে একটা ভারত বিরোধী মানসিকতা তৈরি করার কিন্তু একটা চেষ্টা প্রথম থেকেই হয়েছে এবং যেটার কুফল আজকে কাশ্মীর তথা গোটা ভারতবর্ষ সেটা ভুগছে। এবং আমরা যদি দেখি এই ক্ষেত্রে পাকিস্তান তিনবার যুদ্ধ হয়েছে ভারতের সাথে। 1947 সালে যুদ্ধ হয়েছে, 1965 সালে যুদ্ধ হয়েছে এবং লাস্ট যুদ্ধ কার্গিল, সেই যুদ্ধ হয়েছে। সেই কার্গিল তিনটা যুদ্ধে কিন্তু পাকিস্তান ভারতের কাছে পরাজিত হয়েছে। এখন বিষয় যেটা আজকে আমরা যেটা আলোচনা করবো, যে বর্তমান পরিস্থিতিতে কাশ্মীরের যে পরিস্থিতি রয়েছে এবং সেই পরিস্থিতিকে কেন্দ্র করে আমরা দেখছি যে একটা ডিভাইডেশন ভারতবর্ষের বিশেষ কয়েকটা জাতিগোষ্ঠীর মধ্যে তৈরি করার, ছোট্ট একটা অংশের মানুষ তৈরি করার চেষ্টা করছে। এটাতে এরকম একদিকে মত আসছে, আরেকদিকে আসছে যে কাশ্মীরিদের টার্গেট করে করে বা কাশ্মীরিদের বিপক্ষে বিভিন্ন জায়গায় কাশ্মীরে পাঠিয়ে দেওয়ার ফলে কাশ্মীরিদের মধ্যে ভারত বিরোধী যে জিগিরটা রয়েছে যুবক অংশের মধ্যে, সেটা কিন্তু আরো বেশি বৃদ্ধি পাচ্ছে এবং ভবিষ্যতে সেটা আরো মানে বিশাল আকার ধারণ করতে পারে। এবং এই যে পাকিস্তানের যে সহায়তা, পাকিস্তান বেশ যে উগ্রপন্থী, আগে ছিল লস্কর-ই তৈবা, জৈশ মোহাম্মদ, এখন এরা কিন্তু দিন দিন শক্তি বৃদ্ধি করছে, এদের প্রভাব কাশ্মীরি যুবকদের ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি করছে। এটা ঘটনা যে আমরা যদি দেখি, এটা ঠিক কাশ্মীরে যেরকম মানে আতঙ্কবাদীরা যারা উগ্রপন্থী রয়েছে, প্যারামিলিটারি ফোর্স আর্মিদের মেরেছে এবং আর্মির তরফ থেকে কিন্তু বিভিন্ন সময় অভিযোগ উঠেছে নিখোঁজ হয়ে যাওয়া, এক্সট্রা জুডিশিয়াল কিলিং, কিছু কিছু ক্ষেত্রে হিউম্যান রাইটস ভায়োলেশন, এরকম মানে অ্যাবিউজমেন্ট অফ ল কিন্তু অনেক ক্ষেত্রে করা হয়েছে। এবং যার ফলে যে সুযোগটা কাশ্মীরের যারা বিচ্ছিন্নতাবাদী সংগঠন রয়েছে, হুরিয়ত, এরা এবং সীমান্তের ব্যাপারে যারা রয়েছে উগ্রপন্থীদের মদত দিচ্ছে, এরাও কিন্তু এই সুযোগটা নিয়ে একটা কাশ্মীরের যুবকদের থেকে একটা, আমরা প্রথম দেখেছি JKLF, জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্ট, একটা উগ্রপন্থী সংগঠন তৈরি হয় এবং 1989 সালে আমরা যদি দেখি 4 এপ্রিল কিন্তু এই প্রথম টিকালাল বলে একজন কাশ্মীরি পণ্ডিত ছিলেন, যিনি পেশায় আইনজীবী ছিলেন, টিকালাল টাপলু, ওনাকে কিন্তু হত্যা করা হয় এবং ওই হত্যাকাণ্ডের পরে 3 লক্ষ থেকে 6 লক্ষ কাশ্মীরি যারা হিন্দু পণ্ডিত রয়েছে তাদের কাশ্মীর থেকে কিন্তু উচ্ছেদ করা হয়। এবং বর্তমানে কাশ্মীরের যে পরিস্থিতি রয়েছে, এখানে নতুন করে একটা আলোচনা আসছে যে যারা কাশ্মীরি রয়েছেন, এখানে প্রায় 3 থেকে 3,500 হিন্দু রয়েছেন। মাইনরিটিজ বিল পাস করার জন্য কিন্তু জম্মু কাশ্মীর অ্যাসেম্বলিতে একটা প্রস্তাব এসেছিল। তো সুতরাং এই পরিস্থিতিতে জম্মু কাশ্মীর হিন্দু বেস্ট একটা প্রভিন্স, কাশ্মীর একটা মুসলিম বেস্ট, 99% মুসলিম বেস্ট। এটাকে কেন্দ্র করে কাশ্মীরের উপর আক্রমণ, কাশ্মীরের মধ্যে এই ধরনের উগ্রবাদী কার্যকলাপ, আর্মিদের মারা, প্যারামিলিটারি ফোর্সদের মারা, একে কেন্দ্র করে গোটা ভারতবর্ষে এটা জিগির তুলে দেওয়া, একটা বিশেষ বিশেষ সম্প্রদায়ের মধ্যে একটা ভেদাভেদের একটা রাজনীতি হচ্ছে, এটা অভিযোগ যেটা উঠছে বিভিন্ন রাজনৈতিক দল থেকে, বিভিন্ন মিডিয়া হাউস থেকে, বিভিন্ন পত্র পত্রিকা থেকে যেটা করা হচ্ছে এবং বুদ্ধিজীবী অংশের মানুষ থেকে যেটা করা হচ্ছে। এবং পাশাপাশি পাকিস্তানকে আক্রমণ করা, পাকিস্তানের কোমর ভেঙে দেওয়া, পাকিস্তানের ভিতরে ঢুকে পাকিস্তানকে মানে পাকিস্তানের বিরুদ্ধে সৈন্য অভিযান করা, এটার পক্ষে কিন্তু একটা বড় একটা মানসিকতা, বড় একটা মত মানুষের কাজ করছে। এবং যেটা বলা হচ্ছে, যেটা আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেছে, সারা দেশে একটা আক্রোশ কাজ করছে পাকিস্তানের বিরুদ্ধে এবং উনি বলেছেন ইন্ডিয়ান আর্মিকে মানে ফ্রি হ্যান্ড দিয়ে দেওয়া হয়েছে, কোন সময় কিভাবে কি করা হবে ইন্ডিয়ান আর্মি করবে। সেটা নিয়ে আমাদের বিতর্ক। আমাদের সাথে রয়েছেন প্যানেলিস্ট
সন্দীপ দত্ত চৌধুরী আইনজীবী এবং জয়ন্ত ভট্টাচার্য রয়েছেন আমাদের রাজ্যের বিশিষ্ট সাংবাদিক, আমাদের প্যানেলিস্ট। আমি প্রথম জয়ন্ত দার থেকে শুরু করবো। জয়ন্ত দা, বর্তমান পরিস্থিতিতে কাশ্মীরের যে অবস্থা, আগামী নির্বাচনে বা কাশ্মীরের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? প্রথমে আমি শুরু করছি যে কাশ্মীরের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে। তো আলোচনার প্রথমে বলতে চাই যে 1947 সালে যখন ভারতবর্ষ স্বাধীন হলো, তখন আমাদের স্বাধীনতা এসেছিল ভারত এবং পাকিস্তান, হ্যাঁ, দুটো দেশকে ভাগ করে। আর ভারতবর্ষে তখন অনেকগুলো প্রিন্সলি স্টেট বা রাজন্য শাসিত রাজ্য, হ্যাঁ, মানে ছিল, ভূখণ্ড ছিল প্রায় 500-র উপরে। এর মধ্যে কাশ্মীর ছিল একটা। তো কাশ্মীরের রাজা উনি ছিলেন হরি সিং, হ্যাঁ, উনি একজন হিন্দু রাজা ছিলেন, হ্যাঁ, কিন্তু কাশ্মীরের বেশিরভাগ জনগণ ছিলেন মুসলমান। তো একবার কি হয়েছে যে 1948 সালে মোহাম্মদ আলী জিন্নাহ, যিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন, উনি তো টিবি বা ক্ষয় রোগে ভুগছিলেন এবং এটা এত সিভিয়ার আকার ধারণ করেছিল যে পরবর্তীকালে উনি ক্যান্সারে ভুগছিলেন। তো উনি সেই সময়টা চেয়েছিলেন যে কাশ্মীরে এসে কিছুদিন থাকবেন। তো সেই কাশ্মীর কিন্তু তখনও ভারতবর্ষের সঙ্গে যোগ দেয়নি, হ্যাঁ। তখন হরি সিং একটু চিন্তান্বিত হয়ে পড়লেন, কারণ এমনিতেই কাশ্মীরি অনেক মুসলমানেরা তখন মানে দাবি তুলছিল যে কাশ্মীর পাকিস্তানের সঙ্গে যাবে কিনা। এক পক্ষ বলছিল যে কাশ্মীর ভারতের সঙ্গে থাকতে হবে, ইত্যাদি ইত্যাদি। তো যখন মোহাম্মদ আলী জিন্নাহকে কাশ্মীরে ঢুকতে দেননি হরি সিং, তখন কি হয়েছে যে পুঞ্চ এবং ওইসব জায়গা থেকে মূলত পাঠানরা কি করলো, সেখানে এসে আসলে তখন থেকেই পাক মদদ শুরু হয়েছে। তারা কিছু মার্সিনারি বা ভাড়াটে দলকে তখন ঢুকিয়ে দিয়েছিল যে তোমরা গিয়ে সেখানে গোলমাল সৃষ্টি করো, হ্যাঁ, ধর্ষণ, রাহাজানি, অগ্নিসংযোগ ইত্যাদি করতে থাকো। তো তারা ওই এখন যেটা আছে যে পাক অকুপাইড কাশ্মীর, সেই দিক দিয়ে ঢুকে ওরা এইসব করতে 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 তারা প্রায় এখন আমাদের ভারতের সঙ্গে যুক্ত যে কাশ্মীর, সেই অঞ্চলের কাছাকাছি, মানে শ্রীনগরের কাছাকাছি যখন চলে এসছে, তখন হরি সিং ভারতবর্ষে ইন্টারফিয়ারেন্স চেয়েছিল এবং নেহেরু সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, উনি সঙ্গে সঙ্গে কিন্তু ভারতীয় সেনাদের পাঠিয়েছিলেন এবং পাঠিয়ে সেই বিদ্রোহ বা সেই ভারতে যে খুনি দল, তাদেরকে সাহায্য করেছিল। এর কিছুদিন পরে হরি সিং একটা ইনস্ট্রুমেন্ট অফ মার্জার, মানে এটা হচ্ছে অ্যাক্সেশনের জন্য, মানে ভারত ভুক্তির জন্য উনি একটা এগ্রিমেন্ট সই করেছিলেন। এবং সেটার মধ্যে কিন্তু সেটা যেভাবে করেছিলেন, যেমন ত্রিপুরা যেভাবে হয়েছিল ঠিক সেভাবে নয়, তার কিছু অন্য ধারা ছিল। এর মধ্যে একটা ছিল যে কাশ্মীরের জনগণের স্বায়ত্ত শাসনের জন্য তাদেরকে আর্টিকেল 370, সেই স্ট্যাটাসটা তাদেরকে দিতে হবে, সেটা একটা ছিল। তো যাই হোক, কিন্তু এই এগ্রিমেন্টের মধ্যে একটা ছিল যে কাশ্মীর উইল রিমেইন ইন্টিগ্রাল পার্ট অফ ইন্ডিয়া, সবসময় সেটা ভারতবর্ষের একটা অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে থাকবে। এ নিয়ে ইউএনও অনেক জায়গায় এ নিয়ে অনেক জল্পনা হয়েছে, অনেক তর্ক বিতর্ক ইত্যাদি হয়েছে। রাশিয়া তখন আমাদের পক্ষে ছিল, রাশিয়া অনেকবার ভেটো দিয়েছে, ইত্যাদি ইত্যাদি। তো আমি এই কথাটা বললাম এই কারণে যে এখানে বোধহয় জওহরলাল নেহেরু একটা ভুল করেছিলেন। যখন সৈন্য পাঠিয়েছিলেন তখন কাশ্মীরের যে বাকি অংশটুকু, যেটা এখনো পাকিস্তান, হ্যাঁ, পাক অকুপাইড, যেটা পাকিস্তানের সঙ্গে রয়েছে, সেই ভূখণ্ডটাও দখল করা উচিত ছিল, হ্যাঁ। এবং তাহলে কিন্তু মানে এই সমস্যা মানে এতটা গুরুতর আকার ধারণ করতো না। যাই হোক, সেটা হয়নি তখন। তো আমি যেটা বলতে চাই, এই যে ভাড়াটে খুনি, সশস্ত্র ভাড়াটে খুনি, হ্যাঁ, ভাড়াটে দল, টেরোরিজম, এইগুলো যে পাঠানো, সেটা পাকিস্তানে সেই 1948 সন থেকেই সেটা শুরু হয়েছে, হ্যাঁ। এটা হচ্ছে তাদের ট্যাকটিক্স। কিন্তু এ নিয়ে তো আজকে প্রায় 70 বছর হয়ে গেল। তো ভারতবর্ষের থেকে কিন্তু 1 ইঞ্চি জমিও কিন্তু পাকিস্তান নিতে পারেনি।
কিন্তু আমরা দেখেছি যে কাশ্মীরকে কেন্দ্র করে অনেক সময় এই সমস্যা মানে তীব্রতর আকার ধারণ করেছে, এবং এর ফলে কি হয়েছে, এর ফলে অনেক সময় পাকিস্তানের শাসকরা, অনেক সময় ভারতবর্ষের শাসকরা লাভবান হয়েছে, কিন্তু কাশ্মীরের জনগণ তারা এই দুই পক্ষের মাঝখানে পড়ে সবচেয়ে বেশি নিষ্পেষিত হয়েছে। যাকে আমরা বলি যে স্যান্ডউইচ যেমন আমরা খাই, হ্যাঁ, মানে এর ভেতরে কিছু থাকে, যে শসা, টমেটো ইত্যাদি বা মাংসের পুর, আর দুই দিকে কিন্তু পাউরুটি বা ইত্যাদির একটা প্রলেপ থাকে। তো এই ভেতরের যারা অংশ তারা কিন্তু সবসময় চাপে থাকে। তো কাশ্মীরের জনগণ হচ্ছে স্যান্ডউইচড, হ্যাঁ, তারা এই যে দুই আর্মড ফোর্সের, ওদেরকে বলা হয় স্টেট অ্যাক্টার্স অফ দ্য টু কান্ট্রিজ, তাদের যে যুদ্ধ এবং যে আর্মড যে কনফ্লিক্ট, এর ফলে কিন্তু কাশ্মীরের জনগণ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, হ্যাঁ, সবচেয়ে বেশি মার খাচ্ছে, হ্যাঁ, তাদের অনেক স্বাধীনতাও খর্বিত হচ্ছে। স্বাধীনতা বলতে আমি বলছি যে একজন মানুষ হিসেবে বেঁচে থাকার, স্বাধীনভাবে বেঁচে থাকার, এবং হিউম্যান রাইটস আমরা যাকে বলি, হ্যাঁ, সেটাও অনেক ক্ষেত্রে খর্ব হচ্ছে, হ্যাঁ, যেখানে মার্সিনারিরা ঢুকে গ্রামের পর গ্রাম পর্যন্ত জ্বালিয়ে দিচ্ছে, হ্যাঁ, আশ্রয় নিচ্ছে, আশ্রয় দিতে বাধ্য করা হচ্ছে, আশ্রয় না দিলে তাদেরকে গুলি করছে ইত্যাদি ইত্যাদি, হয়তো সশস্ত্র ফোর্স আমাদের দিক থেকেও যাচ্ছে ইত্যাদি। তো এই সিচুয়েশনটা কিন্তু মানে ক্রমেই কিন্তু অ্যাগ্রাভেটেডই হচ্ছে, এবং এই সমাধানের এর স্থায়ী কোনো সমাধান আছে কিনা, হ্যাঁ, মানে সেটা মানে খুবই মুশকিল। কেউ হয়তো বলবেন যে পাকিস্তানের সঙ্গে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করা দরকার। তো প্রথম কথা হচ্ছে যে পাকিস্তানকে যদি আমরা, পাকিস্তানের সঙ্গে যদি আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করতে যাই, তাহলে পাকিস্তানকে রেকগনাইজ করা হবে যে তারা একটা পার্টি। পাকিস্তানের সঙ্গে কাশ্মীর সমস্যার সমাধানের জন্য কোনো আলোচনা কি করে হবে? আলোচনা হতে পারে যে তুমি আমার ভূখণ্ডে সৈন্য যদি ঢুকাও, বা আমার ভূখণ্ডে যদি সন্ত্রাসবাদীদেরকে ঢুকাও, যাতে না ঢুকাও, আর ঢুকালে কিন্তু মানে এইরকমই চলতে থাকবে, সেই বিষয়ে আলোচনা হতে পারে। কিন্তু কাশ্মীরের জনগণের সমস্যার সমাধানের জন্য তো পাকিস্তানের সঙ্গে আলোচনার কোনো প্রশ্ন আসে না, কারণ তারা বলবে যে এটা দেশ ভাগ হয়েছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, এবং কাশ্মীরে মুসলমানরাই সংখ্যাগুরু, কাজেই কাশ্মীর যুক্ত হবে পাকিস্তানের সঙ্গে। তারা এই যুক্তি তুলেছে এবং তুলবে, হ্যাঁ। কাজে এই সমস্যার কি করে সমাধান, আমার একটাই মনে হয় যে কাশ্মীরের যে সিভিল সোসাইটি, তার বিভিন্ন সংগঠন ইত্যাদি, তাদের সঙ্গে কিন্তু সাংঘাতিকভাবে আলাপ আলোচনা করা দরকার। অন্যদিকে তো সিকিউরিটি ফোর্সের অপারেশনস তো থাকতেই হবে, এছাড়া তো আমার মনে হয় না কোনো রাস্তা আছে। পলিটিক্যাল মুভমেন্ট একটা কি পার্ট হতে পারে যে এই সমস্যার সমাধান? কারণ আমরা দেখেছি পলিটিক্যাল যখন মুভমেন্ট বা পলিটিক্যাল পার্টিগুলি 2010-এ আপনার ন্যাশনাল কনফারেন্স বিপুল ক্ষমতা, মানে অনেক ভোট নিয়ে, যেখানে লোয়েস্ট ভোটিং রেট হতো, এখানে একটা ভালো ভোটিং রেট হয়েছে, এবং 2014-তে সেটা আরো বেড়েছে। কিন্তু ইনসার্জেন্সি বা এসব ধরনের পাথরবাজিটা যেগুলো কিন্তু অনেকটাই কম ছিল, কিন্তু হঠাৎ দেখা গেল রাজ্যপালের শাসন, পলিটিক্যাল মুভমেন্ট যখন কম, এবং আমরা দেখছি যে এই সময়ে যে পলিটিক্যাল দলগুলি যারা রয়েছে, ন্যাশনাল কনফারেন্স বা পিডিপি, এরাও কিন্তু অনেক সময় এদের পক্ষে ইনডাইরেক্টলি কথা বলছে। তো পলিটিক্যাল মুভমেন্ট, লোকাল পার্টিগুলি ক্ষমতায় থাকলে, পলিটিক্যাল মুভমেন্ট থাকলে তারাও তো একটা দায়িত্ব নিতে পারে এই ধরনের সন্ত্রাসবাদী কাজ। আচ্ছা, এই সম্পর্ক আমি খুব সংক্ষেপে, হ্যাঁ, মানে ইতিহাসের দিকে তাকিয়ে যদি বলি, যে যখন হরি সিং ভারতের সঙ্গে যোগ দিয়েছিলেন, হ্যাঁ, তখন হরি সিং মানে তখনই বলা হয়েছিল যে শেখ আবদুল্লাহ কাশ্মীরের অ্যাডমিনিস্ট্রেটর হবে, হ্যাঁ, উনি অ্যাডমিনিস্ট্রেটর হয়েছিলেন, হ্যাঁ, কিন্তু দেখা গিয়েছিল যে উনি অ্যাডমিনিস্ট্রেটর হয়েও, হ্যাঁ, উনি পাকিস্তানের সঙ্গে হবনবিং করছিলেন। তার ফলস্বরূপ 1965 সালের শেষ দিকে কিন্তু ওনাকে অনেকবার গ্রেপ্তার করা হয়েছিল, হ্যাঁ, এবং গ্রেপ্তার করে অনেকদিন ওনাকে জেলেও রাখা হয়েছিল। তো কোনো কাশ্মীরি সংগঠন, পলিটিক্যাল পার্টি বা কিছু এমনিতেই সংগঠন, যারা অনেক সময় পাকিস্তানিদের সঙ্গে, হ্যাঁ, কাশ্মীরকে পাকিস্তানের সঙ্গে যোগ দেওয়ানোর জন্য নানা রকমভাবে হবনবিং করে। তো সেখানে যদি একটা সুস্থ ডেমোক্রেটিক ইলেকশন হয়, হ্যাঁ, এক সময়ে তো সেখানে
কোনো ইলেকশন কমিশন সেখানে সেভাবে কাজ করতে পারতো না, সেখানে এজি সেভাবে কাজ করতে পারতো না আর আর্টিকেল 370 নামে। কাজেই আমার মনে হয় যে যখন এত বড় একটা দুর্ঘটনা যখন ঘটেছে, এতজন সিআরপিএফ জওয়ান যখন মারা গেছে, যখন ভারতবর্ষের মূল ভূখণ্ডের সমস্ত দল বলেছে যে আমরা সরকারের সঙ্গেই আছি, তো সেই জায়গায় কাশ্মীরেও তো সেই অবস্থাটাই আসা উচিত। এবং এটা কার্গিল যুদ্ধে আমরা দেখেছি যে মুশারফেরও লাভ হয়েছিল। আবার অনেক নিন্দুকেরা বলে যে সেখানে তৎকালীন শাসক কংগ্রেসেরও অনেক লাভ হয়েছিল। আসলে যুদ্ধ যখন একটা লাগে বা সমস্যা যখন তৈরি হয়, রাজনৈতিক দলগুলো সবসময় ঘোলা জলে একটা মাছ শিকারের প্রবণতা তাদের থাকে, কারণ তারা কাশ্মীর ভারতের সঙ্গে থাকা ইত্যাদি এই সম্পর্কে যত না বেশি সিনসিয়ার, এর থেকে পলিটিক্যাল মাইলেজ নেওয়ার ব্যাপারে আরো অনেক বেশি আন্তরিক। কাজে এটা সবসময় একটা পলিটিক্যাল উইল দরকার এবং রাজনৈতিক শুভ বুদ্ধি কিন্তু এই সমস্যার অনেকটা সমাধান করতে পারে। কি প্রশ্ন? কাশ্মীরের বর্তমানে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে যেটা জয়ন্তদা বললেন যে পলিটিক্যালি সেখানে মুভমেন্ট করা, পলিটিক্যালি সেখানে একটা যে উইল, যেটা 1 নম্বর। 2 নম্বর হলো পাকিস্তানকে বাধ্য করা, পাকিস্তানের থেকে যে সন্ত্রাসবাদীদের সাহায্য করা বা সীমান্ত পার হয়ে যারা অবৈধভাবে এই যে জৈশে মোহাম্মদ বা লস্করে তৈবা লোকাল আপনার কাশ্মীরিদের ভারতের বিরুদ্ধে যে সমস্যাটা রয়েছে, সেই সমস্যাটা তো কাশ্মীরের সাথে পাকিস্তানের টেরিটোরিয়াল সমস্যা রয়েছে। এই ক্ষেত্রে পাকিস্তানের সাথে কথা বলে, অনেকে বলছেন পাকিস্তানের সাথে কথা বলতে হবে, কথা বলে যেটা জয়ন্তদা বললেন যে কথা বললে সেটা পাকিস্তানকে রিকগনাইজ করা হবে। এই ক্ষেত্রে কূটনৈতিক ভাবে পাকিস্তানকে বাধ্য করা যে সন্ত্রাসবাদী কার্যকলাপ থেকে বিরত থাকে 1 নম্বর। পলিটিক্যাল যে মুভমেন্টটা রয়েছে, পলিটিক্যাল পার্টিগুলো যে মুভমেন্ট রয়েছে কাশ্মীরের, সেটা চালু করলে কি কাশ্মীরের সমস্যার যে রয়েছে বিচ্ছিন্নতাবাদী বা সন্ত্রাসবাদীদের পক্ষে কথা বলার বিশাল অংশ মানুষ সমাধান হতে হবে। 9/11 ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস করেছিল পাকিস্তানের মদতপুষ্ট ওসামা বিন লাদেনের সন্ত্রাসবাদী গোষ্ঠী। আজকে 2019 সালের 1/4 পিরিয়ড, প্রায় আগে কিছুদিন বাদে মার্চ মাস, তারপর থেকে কিন্তু আমেরিকাতে খুব একটা মেজর এক্সট্রিমিস্ট অ্যাটাক হয়নি। ইসরায়েলের একটি বিমান, অনেক বছর আগের কথা, মনে আছে কিনা জানি না আপনার কিংবা ইসরায়েলের একটি বিমান ছিনতাই করে উগান্ডাতে নিয়ে গেছিল উগ্রপন্থীরা। ওদিক দিয়েও কিছু উগ্রবাদীরা, উগ্রপন্থীর মদতদাতা সন্ত্রাসবাদী গোষ্ঠীরা ওদিকেও কিছু সক্রিয় আছেন, ওরা নিয়ে গেছিলেন উগান্ডাতে। ইসরায়েল ওদেরকে প্রথম বলেছিল 24 আওয়ার্স, বিফোর 48 আওয়ার্স ইসরায়েল উগান্ডাতে ঢুকে ওই বিমান যাত্রী সহকারে মুক্ত করে নিয়ে এসেছিল সন্ত্রাসবাদীদেরকে মেরে। আপনার ভারতবর্ষের ক্ষেত্রে সবসময় কি হয়, ডায়লগ, এত ডেমোক্রেসি আর কিছু লোককে তুষণ করার এই যে একটা মানসিকতা বিভিন্ন কর্নার থেকে, তথাকথিত হাফ লিটারেট আমার মতো বুদ্ধিজীবীদের কারণে, আমার মতো অর্ধশিক্ষিত টিপসই, শুধু শিক্ষাগত যোগ্যতা একটা সার্টিফিকেট আছে তার মানে আমি খুব শিক্ষিত, একেবারেই অপদার্থ এবং অশিক্ষিত, কুশিক্ষিত আমরা কতগুলি তথাকথিত এই যে বুদ্ধিজীবীগুলি, এইগুলি আরো দেশটাকে সর্বনাশ করে। অন্য দেশ হলে বলতো সেলো টেপ লাগিয়ে নে মুখে, আগে সেলো টেপ লাগা, দেশে থাকতে হলে অথবা দেশ থেকে বের করে দেবো, একদম পরিষ্কার কথা। হোয়াট ইজ দিস? বারবার আমাদের লোকগুলি, আপনি দেখুন এই গভর্নমেন্ট আসার পর এ নিয়ে 5th বড় অ্যাটাক 2014 থেকে 2019, বারবার সেনা ছাউনির ভেতরে ওরা ঢুকে যায়। আর কিছু বুদ্ধিজীবী বিরোধী রাজনৈতিক দলগুলি, একবার কালকে আমি দেখছিলাম জিটিভিতে এই ফারুক আব্দুল্লাহ বলছে না ডায়লগ করনা চাহিয়ে, পাবলিক খেপে বলছে হোয়াট ইউ আর টেলিং at the cost of 44 persons of our paramilitary force you are saying that dialogue, how many years the dialogue will go? কারণ ওই আমার মতো অর্ধশিক্ষিত তথাকথিত টিপসই লোক হয়েছি বুদ্ধিজীবী, হাফ লিটারেট রামপাল, শামপাল, তপন দেব, স্বপন দেব, রহিমা ভৌমিক, তপনী ভৌমিক, তারা হয়ে গেছি রাজ্যের বিধাতা, মানুষের ভাগ্য নির্ধারণ করুন না।
টিপসইটা কি করে দিতে হয়, কোথায় আরটিআই লাগে, কোথায় এলটিআই লাগে সেটাই জানি না। আমরা দেশের ভাগ্য নির্ধারণ করি, দেশের মানুষের অবস্থা তো তাই হবে। কেন আমেরিকাতে হয় না 9/11-এর পর? অ্যাক্সিডেন্ট ওয়াজ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমেরিকা যখন রাত্রিবেলা অটোবাতে ঢুকে পাকিস্তানের ওসামা বিন লাদিনকে মেরে দিয়েছিল, কারোর পারমিশন নিয়েছিল না, পৃথিবীর কোন লোকের কাছে বলছিল কালকে ঢুকবো পাকিস্তানে, ডেড বডি নিয়ে চলে গেছে। ডেড বডি নিয়ে শুধু চলে যায়নি, সমুদ্রের মাঝখানে, যাতে ওরা কোনো ধর্ম মন্দির তৈরি না করতে পারে যে মহান একেবারে মোহাম্মদের পরের লোক। কোন মোহাম্মদ, তার কোন ছত্রে বলেছেন মানবতা বিরোধী কথা, মনুষ্যত্বের বিনাশ? মোহাম্মদ তো সে কথা বলেননি। এগুলি মুসলিম ইমান যার, তারা হচ্ছে মুসলমান। ইমান যার অটুট, মানে কি ইন্টিগ্রিটি যার অটুট, দিস ইজ দ্য পিকচার অফ ইন্টিগ্রিটি। ভারতবর্ষে আপনি বলুন 2014 সালের ইউপিএ গভর্নমেন্ট বলুন, বর্তমান সরকার বলুন, বিভিন্ন লোকের সঙ্গে আলাপ করছে। কিসের আলাপ রে বাবা? জানমাল সম্পত্তির নিরাপত্তার খাতিরে তোদেরকে ভোট দিয়ে পাঠিয়েছি আমরা। যে মায়ের কোলটা খালি হয়ে গেল, এ মায়ের কাছে কি জবাব? যে স্ত্রী তার স্বামী হারালো, সিঁদুর মুছে গেল, শাখা ভেঙে গেল, তার কাছে কিসের জবাব? এই তালি দিলে হবে? তালিয়া হামারা ভি দিল জ্বল রাহা হ্যায়, ক্যা জ্বল রাহা হ্যায় তোমারা দিল? With the people we know, we have lost our parents in early of our age. আমরা জানি পিতামাতাহীন অবস্থায় জীবনে দাঁড়িয়ে, যে বয়সে বাবার হাত ধরে রাস্তা চেনার কথা, সেই বয়সে উঁচুট খেয়ে রাস্তায় পথ চিনেছি। আমরা জানি অল্প বয়সে পিতামাতাগুলোকে হারানোর বেদনা কি। এই অল্প বয়সে বিলো 40, এই যে আমাদের আর্মির ছেলে মেয়েগুলি মারা গেল, তাদের যারা বিবাহিত, এই যে কালকে মেজর, পরশুদিন মেজর মারা গেল, তার বিয়ে ঠিক হয়েছিল 28শে ফেব্রুয়ারি, সে ছুটিতে যাওয়ার কথা ছিল, 3 মার্চ তার বিয়ে ঠিক হয়েছিল। অঙ্কিতা বলে একটি মেয়ের সঙ্গে তার লাভ অ্যাফেয়ার ছিল। অঙ্কিতার কি অপরাধ? কি জবাব দেবে সরকার? তালি দিলে হবে? আমরা দিল বি চল রাহা হ্যায়। দেশের লোক এখন এই সমস্ত বক্তৃতা শুনতে চায় না। টিট ফর টেট, মার খাও অথবা মার দাও, পরিষ্কার আলাপ। এগুলো মার খেয়ে আসো, আমার যোগ্যতা নেই, আমি মার খেয়ে এসেছি। ওই অর্ধশিক্ষিত আমার মতো টিপসই দেয় অন্য লোকের হাতে পড়লে যা হয়, সব তো আমার মতো অর্ধশিক্ষিত, একেবারে আমার মতো অর্ধশিক্ষিত। হোয়াট দ্য ডায়লগ? কিসের জন্য ডায়লগ? ডায়লগ আপনি ইয়াহিয়া খানের আমলে করেননি, আপনি জুলফিকার আলী ভুট্টোর আমলে করেননি। ডায়লগ কোন সময় ডায়লগ? ইভেন আমাদের বন্ধু রাষ্ট্র, পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ থেকে কালকে একটি ধর্মীয় অনুষ্ঠানে মেদিনীপুরে বিশাল একটি টিম এসছে। তাদের দেশের তথা বুদ্ধিজীবীরা, তাদের দেশের সাংস্কৃতিক সচেতন মানুষ, তারা মেদিনীপুরে নেমে তারা এক্সক্লুসিভলি বলছে দেয়ার আর 8 কান্ট্রিজ ইন সার্ক, পাকিস্তানকে সার্ক থেকে বের করে দিন। তারাও তো মুসলিম, তারাও তো মুসলমান। বাংলাদেশের মুসলমানরা দাঁড়িয়ে বলছে পাকিস্তানকে অ্যাটলিস্ট প্রথম কাজ করুন, ভারতবর্ষ জনমত তৈরি করুন। কারণ ভারতবর্ষের প্রভাব আছেন, বাকি যে মালদ্বীপ, নেপাল, বাকি যে কান্ট্রিগুলো আছে সার্ক অন্তর্ভুক্ত, সেই সার্ক অন্তর্ভুক্ত দেশ থেকে পাকিস্তানকে আগে বের করে দিন। ওরা তো মুসলমান, ওরা মুসলমান হয়ে বলছে বের করে দিন। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি কখনো ভুলতে পারি? তারা দেখেছেন তাদের 21শে ফেব্রুয়ারি। জীবন দিয়ে যদি আপনি অনুভব না করেন, ত্রিপুরা রাজ্যে যেই পরিবারে উগ্রপন্থীর কারণে যে মা তার সন্তান হারিয়েছে, যে বোন তার ভাইকে হারিয়েছে, সে তার বেদনা বুঝে। যে বয়স, আমি যে কথাটা বললাম, আমরা মানুষের না থাকার বেদনাটা আমরা জীবন দিয়ে অনুভব করি। কেন? আই হ্যাভ লস্ট মাই প্যারেন্টস অ্যাট মাই ভেরি আর্লি স্টেজ অফ মাই লাইফ। আমরা জানি রেশনের লাইনে দাঁড়িয়ে থেকে মানুষের ধাক্কা খেয়ে, বাবার বয়সী লোকরা ধাক্কা খেয়ে রেশনের লাইন থেকে বেরিয়ে আসার বেদনা। তারপর বলে কেরোসিন শেষ, তারপর বলেছে চিনি শেষ। বাড়িতে এসে মাকে যখন বলেছি, তারপর বলছে ঠিক মতো অন্যদিকে বোধহয় তাকিয়েছিলি। যে বয়সে বাবার হাত ধরে যাওয়ার কথা, সে বয়সে যেতে পারিনি। উই নো দ্য লস অফ দ্য প্যারেন্টস অ্যান্ড দ্য গার্জিয়ানস। আজকে যেই বাচ্চাগুলো, আপনি আমার পার্শ্ববর্তী সাতটার একটা বাচ্চা দেখেছি নদিয়াতে, একেবারে দেখলে কষ্ট লাগে। বাচ্চাটা কিছুই বুঝতে পারছে না, একটা ছোট্ট বাচ্চা মেয়ে ফুলের মালা নিয়ে বাবার কফিনের দিকে না তাকিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে আছে। এত ক্যামেরা তার কাছে, ক্যামেরাটা মানে কি জীবনের একটা আশ্চর্য, জীবনের প্রথম। তার বয়স 4 কি 5 হবে। এতগুলি জিনিস, এগুলি কি টিকটিক লাইট ফাইট জ্বলে, তার কাছে এটা জীবনের নতুন উপলব্ধি। তার যে জীবনের চরম উপলব্ধি, চরম জিনিস চলে গেল, এই জিনিস যেদিন সে বুঝবে, then she will hate anybody of this type of persons who are saying for dialogues. What dialogues? আপনি বলবেন আমরা ভারতবর্ষ আর্মিতে 6ষ্ঠ স্থানে, আমাদের এয়ারফোর্স সারা পৃথিবীতে গুণগত মানে 3য় স্থানে, আমাদের আর্ম ফোর্স যারা সারা পৃথিবীর থেকে আমাদের সবচেয়ে বেশি। কিসের জন্য? এগুলি কি ফ্রেমে বসে সাজিয়ে রাখার জন্য? আর দিল্লির বিজ্ঞান ভবনে বসে, দিল্লির বিজ্ঞান ভবনে, ইন্ডিয়ান ট্রেড সেন্টারে বসে বক্তৃতা করার জন্য? আর কিছু লোক হাসি হাসি মুখে, কিছু মহিলারা হাসি হাসি মুখে সুন্দর বলেছেন, এটা নরসিংহ রাও হোক, এই মনমোহন সিং হোক, নরেন্দ্র মোদী হোক, ফর দ্যাট
আর দেশের এই যে ইনোসেন্ট ছেলেগুলি, তাদের প্রাণ চলে যাচ্ছে, নোবডি ইজ টেকিং কেয়ার অফ ইট 1%। সেকেন্ডলি, শান্তি শান্তি শান্তি, এটা কি আমার জীবনের এট দ্য কস্ট অফ মাই লাইফ শান্তি? আপনি ভারতবর্ষে যারা থেকে, এটা তো ঘটনা, উগ্রপন্থীরা এসে এই যে ইকু গাড়িটা কিনেছে, লাল রঙের ইকু গাড়িটা, একটা স্করপিও গাড়ি কিনেছে, ভারতবর্ষের কোন এজেন্সি বিক্রি করেছে? হোয়াট দ্য পারসনস হু পারচেজড ইট, আন্ডার হুজ নেম? ওরা তো আমার দেশে ঢুকে এই গাড়িগুলো পারচেজ করে গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্টগুলো ঘটিয়েছে। আমার দেশের কোন লোক তাকে রাত্রিবেলা অন্য সংস্থান করে দিয়েছে। আমার দেশের কোন লোক তাকে এই সন্ত্রাসবাদ করার জন্য মদত দিয়েছে। আইনকে অ্যামেন্ডমেন্ট করুন। অত ডেমোক্রেসি কি? কিসের এত ডেমোক্রেসি? শোন টু বি ডান, জাস্টিস শোন টু বি ডান, যারা ভদ্রলোক তাদের জন্য। জাস্টিস শুড নট টু বি শোন টু বি ডান ফর দিস পারসনস, যারা নিরীহ পথ চলতি মানুষকে বিনা অপরাধে খুন করে দেয়, তাদের জন্য আবার জাস্টিস? কিসের জাস্টিস? স্পেশাল কোর্ট হবে, স্পেশাল কোর্ট পাকিস্তান, ভারতবর্ষে অন্য কান্ট্রিগুলিতে করছে না? একেবারে ধরছে 1.5 মাসে 2 মাসের মধ্যে বিচার টিচার করে ঝুলিয়ে দাও, একদম পরিষ্কার। দ্বিতীয় কোনো, এবং দ্যাট অর্ডার উইল নট বি অ্যাপিলেবল অর্ডার। আমার কান্ট্রির ল, আমার কান্ট্রি, আপনি সারা যেখানে কিছু অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গিয়ে চিৎকার করেন, আমি আমার কান্ট্রিতে দিস ইজ দ্য ল। ওরা যে হরিয়তি করে আইন, আপনি বলুন তো, এই যে বিভিন্ন মিডল ইস্ট কান্ট্রিগুলিতে একটু শরীয়তি আইন, একটু বিরোধিতা করলে পরে মানুষের মুন্ডুচ্ছেদ করে ভিডিওটা ওপেন করে দিচ্ছে, করছে না? কিসের এপিল? কোথায় এপিল? ফায়ারিং স্কোয়াড। তার জন্য মানুষ কি একটা কিছু উল্টো পাল্টা করতে, একটি মানে সংরক্ষণ পরিবারের মেয়ে কিংবা একটি মুসলিম মহিলাকে ইজ্জত নষ্ট করার আগে, তাকে একটা মানে কি বলবো, তার মডেস্টি নষ্ট করার আগে 6 বার ভাবে যে একেবারে গর্দন্ত নামিয়ে দেবে। যতক্ষণ যাবৎ ভারতবর্ষ এই ডেমোক্রেসি দিয়ে সমস্ত হবে না, স্ট্রিক্ট যতক্ষণ না হবে, আই এম নট ইন ফেভার। ডায়ালগ ইজ এনাফ, ইজ এনাফ। আপনি বলুন, এয়ারফোর্সের ইয়ের ভেতর ঢুকে গেল না? ঢুকে যায়নি? পাঠানকোটে এয়ারফোর্সের বেস ক্যাম্পে কি করে ঢুকে? আমার দেশের একটি লোক যদি তাদেরকে পথ না চিনিয়ে দেয়, পুরীতে করলো। আপনি বলুন তো, আমার দেশের কোন লোক যদি বোম্বে ব্লাস্টিং এর সময় হেল্প না করে, কি করে তারা ব্যবস্থা গ্রহণ করে? কারণ এই যে তাজে ওরা এসে করেছে, তাজের মধ্যে দিনের পর দিন তারা আর্মস এন্ড এমুনিশন এসে জমা করেছে, তাজের বিভিন্ন রুমের বিভিন্ন আপনার কি বলে শেলফ টেলপে। কি করে করলো? আমার দেশের লোক বিক্রি করেছে দেশের লোকের সঙ্গে, যারা ওই বিশ্বাসঘাতকতা করেছে। বলে কি না, ওদেরকে আটকে জেলখানাতে রেখে দেওয়া হয়েছে, বিচারাধীন বন্দী। আর কিসের বিচারাধীন বন্দী? আজকের সন্ধ্যে দৃশ্যটা দেখছিলাম যে যখন ফায়ারিং করছে, এনকাউন্টার হচ্ছে, মানুষ এসে দাঁড়িয়ে যাচ্ছে, স্লোগান দিচ্ছে, দাঁড়িয়ে যায়। চল, আপনি বলুন তো, ছোট্ট ঘটনা দিয়ে বলছে আপনাদের প্রাণ জান আমাদের কাছে মূল্যবান, আপনাদের বউ বাচ্চা বাবা অপেক্ষা করছে, আপনারা চলে যান। এই প্রেমের কথায় ফায়ারিং করতে দিচ্ছে। আপনি বলুন তো, একের প্যারালাল একটা ছোট্ট ঘটনা, ভয় যদি না দেখান, ভয় হচ্ছে সমস্ত কিছুর থেকে মুক্তির একেবারে ভয়। পরিস্থিতি যদি এরকম হয়, আই এম নট সেইং দ্যাট অল দ্য টাইমস, তাহলে তো মিলিটারি শাসন। আমার রাজ্যে আপনার ন্যাশনাল হাইওয়ে বন্ধ করে দিছিল 2017 সালে, যেদিন 144 জারি করে বলল 10 মিনিটসের মধ্যে সরে যান, না হলে কিন্তু লাঠিচার্জ, একদম অ্যারেস্ট করে নেবো। টুক 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 করে দেখি 10 দিনের পর 11 দিনের মাথায় রাস্তাটা খালি করে দিল। কই 10 দিন পর্যন্ত তো খালি করেনি, কারণ পুলিশ নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে থেকে ওরকে শান্তি, শান্তি এবং ডায়লগ দিয়ে সমস্ত। আপনি একেবারে শান্তি টুক করে যে পাকিস্তানকে একটা ছেড়ে দিন, পাকিস্তানকে একদম ছেড়ে দিন। একটা পাকিস্তানের কি আছে তাদের এখানে? হোয়াট দে হ্যাভ টু ল। দিনের পর দিন আমার এখানে এসে করছে, আমার দেশের লোক বিক্রি করছে তাদের সঙ্গে মিলেমিশে। আরে তারা যদি মুসলমানের উপর আঘাতের কথাই বলে, পাকিস্তানে যত লোক মুসলমান, তার থেকে বেশি মুসলমান লোক ভারতবর্ষে বাস করে। ভারতবর্ষের স্বাধীনতার জন্য যত মুসলমান প্রাণ দিয়েছেন, পাকিস্তানকে ক্রিপস মিশন আসার পর দ্বিজাতির তত্ত্বের ভিত্তিতে পাকিস্তানকে ভাগ করার জন্য তত মুসলমান এগ্রেসিভ হননি, চাননি। বাস্তব কথা, দিস আর অন রেকর্ডস। ভারতবর্ষ তো পাকিস্তান থেকে বেশি মুসলমান, পৃথিবীর অনেক দেশ থেকে মুসলমান বেশি বাস করে ভারতবর্ষে। তার মানে ভারতবর্ষে অনেক বেশি সিকিউর ভাবে আমার মুসলমান ভাই বোনেরা। কই ভারতবর্ষে যারা মুসলমান ভাই বোনেরা বাস করে, তারা তো ইচ্ছে করলে করতে পারেন, তাদের জায়গায় মুসলমান ছিলেন। এই দেশমাতৃকাকে রক্ষা করতে গিয়ে তাদের জীবন চলে গেল। আবার ডায়লগ, দোজ হু আর সেইং ফর ডায়লগ, আমি রেসপেক্টফুলি, হয়তো আমার বক্তব্যের বিরোধিতা করার জন্য তাদের কাছে যথেষ্ট যুক্তি আছে, কিন্তু আমি তো প্রথমেই বলেছি প্রারম্ভিকভাবে, আমি হচ্ছি টিপসই দেওয়া ইলিটারেট মানুষ। কিন্তু এই রাজ্যের মানুষের কাছে হয়তো আমাদেরকে বলো আমরা আইনজীবী, আপনি একজন আইনজীবী, আমার বন্ধুবর জয়ন্ত ভট্টাচার্য একজন বিদগ্ধ মানুষ। আসলে আমরা সব হচ্ছি টিপসই পার্টি। কুশিক্ষা, কোনো শিক্ষার বেসিক জিনিস আমাদের নেই। অন্যের মৃত্যুর পর আমরা টক শো করি,
অন্যের মৃত্যুর পর কেন মৃত্যুটা হলো, কিভাবে হলো, এদিক থেকে কেন গুলিটা হলো, ওদিক থেকে গুলিটা হলো, তো লোকটা বেঁচে যেত, অপারেশনটা কেন ঠিক হলো না, ডাক্তার কেন ইয়ে করলো না। আজকে একটি পত্রিকাতে নিউজ দেখেছি, একটি মহিলা মারা গেছেন, হাইকোর্ট তাকে খালাস করে দিয়েছেন, ডাক্তারের পোস্টমর্টম নিয়ে আলোচনা চলছে। ইট ইজ দ্য ব্যর্থতাটা নিয়ে কথা বলছে না। আরে হোয়াট ইজ দিস? তো এইগুলো, এই যে আমরা তথাকথিত যারা, এরা হচ্ছে সবচেয়ে সর্বনাশের মূল। তাহলে কি যুদ্ধ? আমি একদম ইন ফেভার অফ দিস। যুদ্ধ করবে সরকার, করা তো উচিত। সরকার, প্রধানমন্ত্রী বলেছেন সেনাবাহিনীর উপর দায়িত্ব দিয়েছি, সেনাবাহিনীর দায়িত্ব নিচ্ছে না, সরকার দায়িত্ব নিচ্ছে না। बोले तो सेनाबाहिनी छूट दे देगा, छोड़ दे, उसका फ्री हैंड दे दिया उसको, हमारा दिल भी जल रहा है। अरे भाई तुम्हारा दिल भी जल रहा है तो कुछ सरकार डिसीजन নিচ্ছে না, হ্যাঁ সব আর্মি ডিসিশন নিতে, আর্মি ডিসিশন নিতে, আর্মি কি উইদাউট টেকিং ইনটু একদম শেষে বলছি, আমি একদম পরিষ্কার ইন ফেভার অফ দিস। কিন্তু আমি জানি যুদ্ধ হলে জান মাল সম্পত্তির বিনাশ হবে, প্রচুর লোকের, নিরীহ লোকের আবার প্রাণ যাবে, কিন্তু একবারে পার্মানেন্টলি। আপনি বলুন তো, বাংলাদেশের যুদ্ধের জন্য আমাদের দেশ থেকে শুরু করে বাংলাদেশের তৎসহ পাকিস্তানের আর্মির প্রচুর লোক মারা গেছেন। আজকে তো বাংলাদেশের শান্তি বিরাজ করছে, পাকিস্তানকে টুকরো করা গেছে, বাংলাদেশে তো আজকে শান্তি বিরাজ করছে। যে মুসলমান ভাইটি বাংলাদেশে বাস করছেন, যে আমার হিন্দু মা বোনটি বাস করছেন, তারা তো শান্তিতে বাস করছেন। অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স, নোবডি শুড বি স্পেয়ার্ড। না, প্রথম কথা হচ্ছে, একটা রমারোলা একটা কথা বলেছেন যে when justice is injustice, injustice is the beginning of justice. তাদের সঙ্গে অনেক টক্স হয়েছে, অনেক কথা হয়েছে, ইত্যাদি ইত্যাদি, কিন্তু কোনো জায়গায় কেউ যাচ্ছে না। তাহলে কি হবে? আমি 1996-97 সালে যখন দিল্লি ডেস্কে কাজ করতাম, তো তখন কি হতো, এপির অনেক নিউজ আসতো যেগুলো পিটিআইয়ের সঙ্গে টাই আপ আছে, এবং খুব তাড়াতাড়ি দ্রুত আমাদেরকে খবর বেছে সেটা পিটিআইয়ে আপলোড করতে হতো। তো সেখান থেকে আমরা প্রায়ই একটা খবর ইসরায়েল থেকে আসতো, হ্যাঁ, ওরা মানে পাকিস্তানে একবার রিউমার ছড়িয়ে গিয়েছিল যে ইন্ডিয়ান আর্মি পাকিস্তান আক্রমণ করবে এবং সঙ্গে থাকবে ইসরায়েল, হ্যাঁ, এবং ইসরায়েলিরা পাকিস্তানের নিউক্লিয়ার ইনস্টলেশন প্রথম ধ্বংস করে দেবে। তো সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এক সময় ইসরায়েল কিন্তু ভারতবর্ষকে প্রস্তাবও দিয়েছিল যে তোমরা যদি সরাসরি না পারো আমাদেরকে শুধু রিফুয়েলিং তাহলে ওদের নিউক্লিয়ার ইনস্টলেশন এসব কি আমরা সব দেখে নেব, এসব চুরি করে চীনের থেকে ফর্মুলা এনে অমুক থেকে এনে, হ্যাঁ, মানে কিভাবে কি করা হচ্ছে, আর কিছু হলেই মানে বলছে যে আমরা নিউক্লিয়ার পাওয়ার, আমরা ভারতবর্ষ ধ্বংস করে ফেলবো। হ্যাঁ, কাজেই এইগুলোরও যা করতে হবে ওই রকম ট্যাকটিক্যালি করতে হবে। হ্যাঁ, আমাদের কমান্ডো ফোর্সও ওই রকম স্ট্রং। একটা সার্জিক্যাল স্ট্রাইক করেছে, দিস ইজ গুড, বাট দিস ইজ নট এনাফ। হ্যাঁ, এ দিয়ে বেশি কিছু হয়নি। হ্যাঁ, মানে এই রকম যদি অবস্থা, ওদেরকে একটা জায়গায় থামাতেই হবে, এবং আলোচনার মাধ্যমে সেটা থামেনি। তো সেটা যদি না থামে তাহলে যুদ্ধ তো হবে। এখন যুদ্ধটা কিভাবে হবে, হ্যাঁ, মানে সে নিয়ে হয়তো একটা ভাবতে হবে। আরেকটা যে সরকার যে বলছে আমরা আর্মিকে ফুল হ্যান্ড দিয়েছি এবং যা করুক আমরা কিছু জানি না, তাহলে কি মানে গভর্নমেন্ট হ্যাজ লস্ট দ্য পলিটিক্যাল কন্ট্রোল অন আর্মি, অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল, হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল, হ্যাঁ। কাজে এটা একটা সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, তাহলে তো দেশে একটা ক্যাওস তৈরি হবে। হ্যাঁ, কারণ জনগণ ভোট দিয়ে জিতিয়েছে যাদের, হ্যাঁ, তারাই সরকার গড়েছে, তাদেরই আমাদের দেশের যে সীমান্ত, হ্যাঁ, সেই সীমান্ত সুরক্ষার দায়িত্ব তাদের পলিটিক্যালি। তো তারা যদি বলে আমরা ওদেরকে বলে দিয়েছি, এটা কি লিজ দিয়ে দিল, এটা কি লিজ দিয়ে দিল? হ্যাঁ, সরকার কোনো সময় হয়তো স্ট্র্যাটেজি ভাবতে পারবে না, কিন্তু পলিটিক্যাল ডিসিশন শুড কাম ফ্রম পলিটিক্যাল পার্টিস, হ্যাঁ, অ্যান্ড দ্য রুলিং পার্টিস। কাজে এটা বললে তো আর নিজে দায় এড়ানো যাবে না। হ্যাঁ, কাজে আমার মনে হয় স্ট্রিনজেন্ট ওয়েতেই নিতে হবে, আর এখন তো আলোচনার কোনো স্কোপ নেই। লাস্ট কথা, আপনার মধ্যে মনে আছে ভারতবর্ষে যখন জ্বলছিল বোম্বে, তখন ইসরায়েলেরও কিছু লোক 26/11 ইসরায়েলের কিছু লোকের উপরও অ্যাটাক হয়েছিল, তাদের লোকজন মারা গেছিল। ইসরায়েল তখন ভারতবর্ষকে, যে জয়ন্তবাবু বলছিলেন, আমি এটা বলেই শেষ করব, ওদেরকে বলেছিলেন আমরা এত দূর থেকে এসে আমাদের একটু প্রবলেম, আমাদেরকে যদি একমাত্র প্লেনে, বিমানে আমাদের তেল ভরার সুযোগটা দাও, উই উইল সি দিস পাকিস্তান। ভারতবর্ষ সেদিন রাজনৈতিকভাবে কংগ্রেস, ইউপিএ 2 রাজনৈতিকভাবে সিদ্ধান্ত দিতে পারেনি। কেন দিতে পারেনি? কারণ একটা জোট সরকার প্লাস সিদ্ধান্তহীনতা। আপনি যদি আবার ডায়লগ, কিছু লোক বলছে আবার ডায়লগ, সে কারণে সিদ্ধান্ত হয়নি। আপনি দিয়ে দিতেন একবার, লেট হ্যাভ এ টেস্ট,
পৃথিবীর সমস্ত জায়গা থেকে মার খেতে 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 ইহুদিরা কিন্তু একেবারে শেষ জায়গাতে এসে দাঁড়িয়েছে ইসরায়েলে। ওদেরকে ছোট্ট একটা রাষ্ট্র আমেরিকা ভয় পায়, কারণ টিট ফর টেট, একটা দেবে টুক করে দুটো ছেড়ে দেবো। ইসরায়েলকে দিয়ে দিন সুযোগ, ইসরায়েলের লোক মারা গেছে, তুমি এবার পাল্টা নাও, তুমি এবার বদলা নাও, ফুয়েলিং এর সুযোগটা দিয়ে দিন, ইসরায়েল দেখবেন কি করে দেবে। পাকিস্তানের জীবনে নাম নেবে না, এই জীবনে নাম নেবে না। দিস ইজ মাই একদম। দর্শক বন্ধুরা, আমাদের যেটা আজকে আলোচনা ছিল কাশ্মীর নিয়ে, কাশ্মীরে যে সমস্যা চলছে সেটা কিভাবে সমাধান হতে পারে, বা যেটা আমাদের প্যানেলিস্টরা লাস্টে বললেন যে একমাত্র আলোচনার ডায়ালগে কোনো কিছু নেই, কাউন্টার অ্যাটাক এখন করার সময় এসেছে, এবং কাউন্টার অ্যাটাকের মাধ্যমে পাকিস্তানকে বুঝিয়ে দিতে হবে যে ভারতের মধ্যে থেকে, ভারতের মধ্যে যারা ভারতের খেয়ে ভারতের পরে যারা ইনসার্জেন্সি করছেন, মদত দিচ্ছেন, ওই পার থেকে যাদের আনছেন, আমাদের সৈন্যবাহিনীরা শহীদ হচ্ছেন, তাদের মা বোন ছেলে মেয়ে তাদের স্ত্রীরা তাদের হারাচ্ছেন, সেটা কতদিন চলতে দেওয়া যায়, সেটার একটা অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। এবং আমরা লক্ষ্য করবো, যেহেতু আমাদের প্রধানমন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন, আমরা আশ্বাসিত হয়েছি যে ঠিক সময়ে ঠিক জায়গায় অ্যাটাক হবে, আক্রমণ হবে, এবং এটার জন্য যারা এই যে 44 জন এবং আজকে সব মিলে 50 জনের মতো যারা শহীদ হলেন, বীর শহীদ যারা আমাদের দেশে, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উনি বলেছেন যে তাদের একটা রক্ত বৃথা যাবে না, এবং এটার সবটাই পাওনা কড়াই গন্ডায় মিটিয়ে দেওয়া হবে। আমরা অপেক্ষা করব, এবং পাশাপাশি আজকে যারা 4 জন শহীদ হয়েছেন এবং গতদিন যারা আরও 45 জন শহীদ হয়েছেন, সবার সেই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, তাদের বীরত্বের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের সংলাপ অনুষ্ঠান শেষ করছি। দেখতে থাকুন সংলাপ, যে সংলাপ ভাবায়, যে ভাবনা পথ দেখায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।